শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়ের ভাষণ। উনি আমাদের কাছে নতুন নয়, উনি আমাদের কাছে খুবই সুপরিচিত এবং এত বক্তা হিসাবে উনি আমাদের সবার এত মন জয় করে নিয়েছেন বহুদিন আগের থেকে। উনি ভগিনী নিবেদিতার ওপরে গবেষক। ওনার স্মৃতিশক্তি এবং ওনার যখন বক্তব্য রাখেন তখন উনি অনর্গল যেভাবে ইতিহাসের নানান সাল তারিখ সমস্ত কিছু মনে করে বলেন, তাতে আমরা বরাবরই মুগ্ধ হই। সবসময় গিয়ে গোপেন্দ্রদার কাছে গিয়ে বলি যে আপনি কি করে এত স্মরণে রাখেন, তো আমরা এতটা শুনেও কিছুই করে উঠতে পারি না। তো আজকে ঠাকুরের একটা কথা মনে পড়ছে। ঠাকুর একটা বলেছিলেন যে শিকলের ধাপগুলো ধরে ধরে গেলে নিচে বাহাদুর কাঠের স্পর্শ পাওয়া যায়। তো আজকে মহারাজজি বলে গেলেন, শ্রী পূজনীয় মহারাজ বলে গেলেন ঠাকুরের কথা। এখন শ্রদ্ধেয় শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয় বলবেন। তো ওনাদের কথাগুলো ধরে ধরে সেই শিকলের ধাপ ধরে ধরে যাওয়ার মতো যদি আমরা একটু যেতে পারি, তাহলে ঠাকুরমা স্বামীজির ভাবটার মধ্যে একটু বসে থাকতে পারবো। তো হ্যাঁ, উনি বলবেন নিবেদিতার দৃষ্টিতে শ্রী শ্রী মা, তাই তো গোপেন্দ্রদা? নিবেদিতার দৃষ্টিতে শ্রী শ্রী মা বলছেন শ্রদ্ধেয় গবেষক শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়। ওনাকে সংঘের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের আমন্ত্রণে আজকে যে অর্ধ দিবস ভক্ত সম্মেলন, তাতে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার প্রণতি জ্ঞাপন করি, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি নিহাদ্দা সহ এই আশ্রমের কর্তৃপক্ষ, যাদের আহ্বানে আগামী সপ্তাহের শনিবারে আমার এখানে একটা আসার আমন্ত্রণ ছিল, সেটা আগিয়ে এসে আজকে ভক্ত সম্মেলনে আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ ঘটল। তাই সকলের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। একটু আগেই শ্রদ্ধেয় আমার খুব প্রিয় স্বামী সুপর্ণানন্দজি, উনি কখনোই ওই কিছু ধরাবাঁধা গতের মধ্যে আলোচনা করেন না। উনি তার নিজস্ব ধারাতে যে আলোচনাটি করলেন, এটি আমাদের সকলের পক্ষে খুব তাৎপর্যপূর্ণ এবং জীবনে খুব গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে, সেটি আমাদের প্রয়োজন। উনি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে বলছিলেন, 3 জন বক্তা রয়েছি, আমরা যাচ্ছি একটি ভক্ত সম্মেলনের আয়োজন স্নেহারবাবুর আমন্ত্রণে। কি আর কথা হবে, সবই তো একই কথা। ঠাকুরের মাত্র 50 বছরের জীবন, মায়ের 67 বছরের জীবন, আর স্বামীজির 39 বছরের জীবনে যতটুকু যা পাওয়া গেছে, তাকে ওই কাটাছেড়া করতে করতে নিজেদের মতো ভাষায় আপনাদের সামনে তুলে ধরা, সেগুলো আবার আপনারা সকলেই জানেন, কোনোটাই অজানা নয়। আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী, কারণ আমার গত সপ্তাহে, এই মাসে টোটাল অলরেডি 12খানা লেকচার হয়ে গেছে। টানা গত সপ্তাহে টানা 8 দিন হয়েছে। গলার অবস্থাটা খুবই কষ্টদায়ক। আপনাদের একটু 40 মিনিট ধরে আমার অত্যাচার সহ্য করতে হবে, তাদের একটু কষ্ট করে বুঝেও নিতে হবে হয়তো। সামনেই 22 তারিখ মায়ের তিথি পুজো আসছে, কৃষ্ণা সপ্তমী তিথিতে। মা 1853 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেছিলেন। সে বছরও সেই 22শে ডিসেম্বরে ছিল। কাকতলীয়ভাবে এবছরও ঠিক মিলে গেছে, 22শে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমী তিথি এবছরও তাই। সুদূর বাঁকুড়া জেলার জয়রামপাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু
এই হেমন্তের শীতের আবহমান কালে প্রকৃতি গাছপালার মধ্যে সবুজায়ন হয়ে রয়েছে। এই আমাদের ঠাকুরমা স্বামীজির আসার আবির্ভাব তিথিগুলির শুরুতেই এই পরিবেশটি দেখি। আবার যখন এটি শেষ হবে ঠাকুরের জন্মতিথির সময়, যখন ওই গাছপালাগুলি থেকে সবুজ পাতাগুলি ঝরে ঝরে পড়বে আর গাছে গাছে মুকুল সঞ্চারিত হবে, শুকনো পাতাগুলি ঝরে ঝরে পড়বে। ঠাকুরের ওই আবির্ভাব তিথি পার হয়েই আমাদের এই আধ্যাত্মিক ত্রয়ীর পরিক্রমা সমাপ্ত হবে। যদিও এখন ঠাকুরমা স্বামীজির জন্মতিথি উপলক্ষে সাধুদের পাওয়া দুষ্কর বলে সারা বছরই চলতে থাকে ঠাকুরমা স্বামীজির আবির্ভাব তিথি উপলক্ষে ভক্ত সম্মেলন, মহোৎসব, বাৎসরিক উৎসব এগুলো চলতেই থাকে। আমাদের তো সারা বছরের মধ্যে বিশেষ করে এই নভেম্বর মাস থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। চলে আসি আমার প্রসঙ্গে। যে মায়ের জন্মতিথির আবির্ভাবের কথা বলছি, আমরা কতখানি চিনেছি জানি না। গ্রাম বাংলায় জন্মগ্রহণকারী এক মহিলা, তিনি মাত্র ৬৭ বছর ছিলেন ঠিকই, অল্প বয়সেই বিধবা হয়েছেন, তারপরে ৩৩টি বছর কাটিয়েছেন জীবনে। ঠাকুরের শরীর যাওয়ার পরে ৩৩টি বছর তিনি কাটিয়েছেন। ঠাকুরের প্রতিনিধি হিসাবে নাকি তিনি ছিলেন, এটি বলা হয়। আর কদিন আগে একটি লেখা পড়ছিলাম, বেদান্তপাড়া মাতাজি তিনি মাকে এই দশ মহাবিদ্যা রূপে তার সমস্ত রূপগুলির সাথে মাকে তিনি উপস্থাপিত করার চেষ্টা করেছেন, মেলাবার চেষ্টা করেছেন। তার জন্মলগ্ন দিকেই যদি দেখি আমরা, ওই গানে রয়েছে না, যিনি ঘোষক ছিলেন তিনি গানের জগতের মানুষ, আরও ভালো বলতে পারবেন। ওই জয়রামপাটি গ্রামে লক্ষ্মী রূপে তিনি এসেছেন। ঠাকুর তাকে সরস্বতী রূপে বর্ণনা করছেন, সে আমার সরস্বতী। আর রামতারক ঘোষাল তিনি জগদ্ধাত্রী পুজোর দিনে মা জগদ্ধাত্রী রূপে দেখছেন। শিবুদা তাকে মা কালী রূপে দেখছেন। চন্দ্রমোহন দত্ত তাকে দুর্গা রূপে দেখছেন। এইভাবে দেখা যায় সমস্ত দেবদেবী রূপেই তাকে আমরা মানব শরীরে তাকে দেখে ফেলেছি, তাদের অভিজ্ঞতাগুলি শুনেছি। স্বামী অরূপানন্দজি বলছেন, মা আমার মনে হয় মনসা শীতলা এর পরে পরে বোধহয় ঠাঁই পাবে না, আপনি তাদের জায়গাগুলো দখল করে নিচ্ছেন। সত্যি তাই। কদিন আগে আমি একটি পুরনো লেখা পড়ছিলাম, শতরূপে সারদা বলে একটি বই রয়েছে, আপনারা দেখবেন বহুদিন আগে বেরিয়েছে, 7-এর দশকে, গত শতাব্দীতে। সেই বইটিতে সহধর্মিণী বলে একটি আর্টিকেল রয়েছে। সেখানে লেখা হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব 1886 খ্রিস্টাব্দের এই মায়ের জন্মতিথির পরে পরেই 1 সপ্তাহ পরেই 1 জানুয়ারি ঠাকুরের কল্পতরু উৎসব। ঠাকুর নাকি সেদিনে কল্পতরু হয়েছিলেন। আমাদের পুরাণে কল্প বৃক্ষের কথা রয়েছে। ভগবান শ্রীরাম সেই কল্প বৃক্ষস্বরূপ কল্পতরু দিবসে কল্পতরু হয়েছিলেন বলা হয়। ওই আর্টিকেলটি থেকে আমি পাই সহধর্মিণীর মধ্যে লেখিকা লিখছেন, এক মহিলা, তিনি লিখছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব যদি একদিন কল্পতরু হয়ে থাকেন, শ্রী শ্রী মা সারদা দেবী প্রতিদিন প্রতিনিয়ত ওই কল্পবৃক্ষের শাখা পোশাকা রূপে আমাদের বাড়ির গৃহকর্ণারে পৌঁছে গেছেন তার কৃপা বর্ষণের উদ্দেশ্যে। প্রতিদিন প্রতিনিয়ত তার স্বামী যদি কল্পবৃক্ষ হয়ে থাকেন, তিনি সেই কল্পবৃক্ষের শাখা পোশাকা রূপে সুদূর প্রসারী হয়ে আমাদের গৃহকোণে পৌঁছে গেছেন। এই শ্রী শ্রী মায়ের জন্মতে তাকে দেবী না, তার আবার জন্ম কোথায়, তার আবার প্রয়াণ কোথায়? আমরা যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা বলি, শক্তিরূপেণ সংস্থিতা বলি। এই 23টি রূপেণ সংস্থিতা করতে করতে আমরা দেখব চেতনানন্দজি তার মধ্যে প্রতিটি রূপকে দিয়ে তার সাথে তুলনা করেছেন। আসলে মায়ের আবার আবির্ভাব কি, মায়ের আবার
বিসর্জনই কি? মা ছিলেন, আছেন, থাকবেন যতদিন তার সন্তানরা আমাদের মতো তার জন্য ব্যাকুলতা প্রার্থনা করবেন। এইবার আসা যাক আমার প্রসঙ্গে, সরাসরি প্রবেশ করি। এই নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন কবে? 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি কলকাতায় পদার্পণ করেছিলেন। তিনি অনেক টানাপড়েনের মধ্যে, মান অভিমানের মধ্যে ভারতবর্ষে এসে পৌঁছালেন স্বামীজির দুটো চিঠির ভিত্তিতে। প্রথম চিঠিটি তাকে অনেক আগে থেকেই আহ্বান জানিয়েছিলেন। ভারতবর্ষের স্বরূপটি তিনি বক্তৃতার মধ্যে, আলোচনার মধ্যে, লেখার মধ্যে বারবার প্রকাশ করেছেন। ভারতবর্ষের প্রতি তার আকৃষ্টতা বেড়ে গিয়েছিল, কিন্তু হতাশ হয়ে গেছিলেন। 7ই জুন 1896 খ্রিস্টাব্দে একটি চিঠি যে গুডউইন তার স্টেনোগ্রাফের হাতে স্বামীজির নিবেদিতার বাড়িতে পৌঁছেছিলেন স্বামীজি। তাতে লিখেছিলেন, ভারতবর্ষে আজকাল আর মহিষী নারীর জন্ম দিতে পারছে না, তাই পাশ্চাত্য থেকে ধার করতে হবে। তোমার মতো কেল্টিক রক্তভাই সিংহিনীর প্রয়োজন। তুমি ওঠো, জাগো, জগৎ জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? দেবদেবীদের জাগাতে হবে, তোমার স্বরূপটি প্রমাণ করতে হবে। এ চিঠি পেয়ে আশ্বস্ত হলেন, তাকে আসতে হবে ভারতবর্ষে, তার একটা সুপ্ত বাসনা চরিতার্থ হতে চলেছে। কিন্তু আসার সময় দেখা গেল যে গুডউইন তার স্টেনোগ্রাফার, তিনি নেপলস থেকে উঠলেন। তার আগে ক্যাপ্টেন সেভিয়ার দম্পতি তার সাথে উঠলেন। 25শে ডিসেম্বর 1896 খ্রিস্টাব্দে তারা রওনা দিলেন ভারতবর্ষের দিকে। নিবেদিতা অপেক্ষায় রয়েছেন অভিমানে, তাকে যাওয়ার সময় নিয়ে সঙ্গী করা হলো না। স্বামীজি চেয়েছিলেন তাকে আরেকটু মোল্ড করে ভারতীয় উপযোগী করে নিয়ে তারপর এখানে আনবেন, কিন্তু তার আগে একটা ঘটনা ঘটল। স্বামীজি ভারতবর্ষের মানুষ এই পাশ্চাত্য থেকে মহিলাটিকে কিভাবে গ্রহণ করবে, বিশেষ করে এদেশের মেয়েদের যখন আপগ্রেড করার জন্য চিন্তাতে তাকে আনা হচ্ছে, তখন তাকে কিভাবে গ্রহণ করবে সেই চিন্তাতে তিনি একটু অন্য বিকল্প পথ খুঁজছিলেন। তার সাথে সখ্যতা জন্মেছিল ঠাকুরবাড়ির সরলা ঘোষালের সাথে, রবীন্দ্রনাথের ভাগ্নি। সেই সরলা ঘোষাল ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন। তিনি স্বামীজির সুসাহচর্যে কাছাকাছি এসে পৌঁছেছেন। তিনি স্বামীজির প্রজেক্টের মধ্যে ধরা দিয়েছিলেন এবং স্বামীজি ঠিক করেছিলেন একেই ব্রাহ্ম ধর্ম কেন্দ্রিক ভারতবর্ষের উপনিষদ চিন্তাকে পাশ্চাত্যে প্রচারের জন্য তাকেই প্রজেক্ট করলেন। কিন্তু সরলা ঘোষাল তিনি কি করলেন? তিনি একটি চিঠি দিলেন তার পারিবারিক লোকদের সাথে আলোচনা করে, আত্মীয়দের মধ্যে আলোচনা করে বললেন, যেতে পারি একটা শর্তে, যদি আপনারা মূর্তি পুজো বন্ধ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব একদম মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, তাকে আবার পুজো করা কি মূর্তি রূপে, তাকে দেবতা রূপে? স্বামীজি হতাশ হলেন। চিঠির উত্তরে 2 লাইন একটি চিঠি লিখলেন। তাতে লিখলেন, সমস্ত তোমাদের কল্যাণকারী বিশ্বের মানুষের প্রতি চিন্তা ওই ঠাকুরকে পুজোকে সামনে রেখেই তোমাদের সব শেষ হয়ে গেল। এই কথাটি লিখলেন, আর কোনো কথা লিখলেন না। তোমরা যদি জগতের কল্যাণের জন্য এমন কিছু ফর্মুলা বাদলে দাও যেখানে আমি আমার সর্বস্ব দিতে পারি, ঠাকুরের পুজোও বন্ধ করতে পারি, যদি তোমরা মানুষের কল্যাণের জন্য এমন কিছু করতে পারো। চ্যাপ্টার ক্লোজ। নিবেদিতাকে আহ্বান করলেন 29 জুলাই 1898, আলমোড়া থেকে চিঠি। সে চিঠিতে তিনি আর অপেক্ষা নয়, তাকে পরিষ্কার জানিয়ে দিলেন এখানকার অসুবিধাদের কথাগুলো। এখানকার আবহাওয়া সেখানের থেকেও বেশ কষ্টদায়ক, গরম। এখানকার খাওয়া দাওয়া, এখানকার পরিবেশ তার পক্ষে উপযুক্ত হবে না। বিলাসবহুল দেশে বসবাস করে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেখানে সেটি গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। আর সবচেয়ে যেটি কঠিন প্রশ্ন, এদেশ ভারতবর্ষের রাজধানী তখন কলকাতার, ব্রিটিশদের রাজধানী। ব্রিটিশ মহিলারা যারা এদেশকে শাসন করছে, শোষণ করছে, তাদের মহিলারা তোমার মতো মহিলাকে ভারতবর্ষে দেখলে তোমাকে পাগল ঠাকরা হবে। যারা এদেশকে শাসন করছে শোষক এর ভূমিকায়, তাদের যদি তুমি সেবা করার উদ্দেশ্যে আসো, তোমাকে তারা পাগল ঠাওরাবে। এরপরেও যদি তুমি আসো, ওয়েলকাম। হাতি কি দাঁত, মরদ কি বাত। আমি কথা দিচ্ছি শেষ দিন পর্যন্ত তোমার পাশে আমি থাকবো, আমৃত্যু। নিবেদিতা অবশেষে আসলেন 28শে জানুয়ারি। এসে তিনি ভারতবর্ষ স্বামীজির সাথে ঘুরলেন। ঘোরার আগে প্রথম যিনি চিঠিটি লিখলেন, চিঠিটি নয়, যেটি তার প্রথম জীবনে ঘটনা ঘটল, মেয়েদের উদ্দেশ্যে আসা। স্বামীজি ঠিক করলেন এদেশের মেয়েদের যে মূল আদর্শ স্বরূপিণী, তার ভাষায় জ্যান্ত দুর্গা, ঠাকুরের ভাষায় যিনি সরস্বতী, যাকে তিনি নিজে পুজো করেছেন, সেই মায়ের কাছে পৌঁছে দেয়া। বুক দূর দূর করছে স্বামীজির। 17ই মার্চ
নিবেদিতা সেটিকে ডায়েরিতে লিখছেন ডে অফ ডেজ 1898। তার আগে 11ই মার্চ স্টার থিয়েটারে তার সাথে জাতির পরিচয় ঘটে গেছে এবং তার এক সপ্তাহ পরে 25শে মার্চ নীলাম্বরবাবুর বাগানবাড়ি রামকৃষ্ণ মঠ মিশনের তৃতীয় কেন্দ্র, সেখানে ঠাকুর ঘরে তাকে বুদ্ধের মূর্তির সামনে শিব পুজো করিয়ে স্বামীজির আহ্বান হবে, যাও। যিনি জগতের কল্যাণের জন্য 500 বার জন্মগ্রহণ করেছেন, একটি বারও নিজের জন্য নিঃশ্বাস গ্রহণ করেনি, তার চরণতলে সমবেত হও। নিবেদিতা মুচকি হাসলেন। স্বামীজি বললেন, এ জাতির ভবিষ্যৎ সন্তানের তরে তুমি সেবিকা, বান্ধবী, জননীরূপে অধিষ্ঠিত হও। নিবেদিতা হাসলেন, কারণ যার সামনে তাকে নিবেদন করা হলো এবং নাম দিলেন ব্রহ্মচর্য মন্ত্র দীক্ষা দিয়ে নিবেদিতা। তিনি হাসলেন এই কারণে, দ্য লাইট অফ এশিয়া বলে একটি বই গ্রেট ব্রিটেন সহ আমেরিকা সহ ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল, যে বইটি মাইকেল এডওয়ার্ড সাহেবের লেখা, বুদ্ধের জীবনী সম্পর্কে একটি বই। নিবেদিতা তার আগেই তার পড়া হয়ে গিয়েছিল। সেই বইটির সন্ধান পেয়ে নিবেদিতা তার আগেই তার জীবনকে ভারত উপযোগী করার চেষ্টা করেছিলেন। এই শিবময় সত্তা স্বামী বিবেকানন্দকে প্রথম 10ই নভেম্বর 1895 খ্রিস্টাব্দে লন্ডন ও ইসাবেলের বাড়িতে দেখার পরে তার মিলে গিয়েছিল ভারতবর্ষের ওই মহাপুরুষ তথা এই জাগ্রত দেবতা শিবময় সত্তাটির সাথে মেলাবার চেষ্টা করেছিলেন। এই সেই আমার আরাধ্য। অবশেষে ভারতবর্ষে আসার পরে 17ই মার্চ যে ঘটনা ঘটল, মায়ের কাছে পরিচয় করিয়ে দেবেন। স্বামীজি বুক দূর করছেন, কিভাবে গ্রহণ করবেন একজন ব্রাহ্মণ মহিলা, বিধবা, অশিক্ষিতা গ্রাম্য মহিলা, পাশ্চাত্যের শিক্ষিতা মহিলাকে কিভাবে গ্রহণ করবেন। 3 মহিলাকে পাঠিয়েছেন। মনে মনে চিন্তা করছেন, মা যদি তাকে গ্রহণ না করেন। আবার নিবেদিতাও জানেন, যে মহিলার সামনে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনিই ভারতবর্ষের নারী জাতির শেষ কথা, শেষ আদর্শ। তার সামনে আমাকে যেন পরীক্ষা দিতে যাওয়ার মতো অবস্থা। তিনি যদি আমায় কোনোভাবে অচ্যুত ঘোষণা করেন, যদি না গ্রহণ করেন, না আশ্রয় দেন, তাহলে আমার অবস্থানটা কি হবে? হয় আমার দেশে ফিরে যেতে হবে। স্বামীজির একই চিন্তা, তাহলে আমি একে কোথায় রাখবো, কিভাবে একে সমাজের সাথে কাজে লাগাবো। এই চিন্তায় বুক দূর করতে করতে স্বামীজি যখন একজন মিডিয়েটার, ইন্টারপ্রিটার সহ পাঠালেন তার কাছে, যিনি ইংরেজিটা বাংলায় করে দেবে, বাংলাটাকে ইংরেজিতে করে দেবে। মায়ের কাছে, মায়ের বাড়ি 10-এর 2 বোসপাড়ালেনে মা তখন রয়েছেন। সেখানে গিয়ে নিবেদিতা যখন পৌঁছালেন, আগে থেকে কোনো শিখিয়ে পড়িয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল না। নিবেদিতা তার কাছে পৌঁছেই মায়ের সৌম্য মূর্তি দেখেই তিনি এক দেবীর চরণতলে যেন উপস্থিত হয়েছেন। তার চরণতলে বসে যখন তার আশ্রয় প্রার্থনা করছেন বলা যেতে পারে, তখন মা তাকে কি করলেন, আমার মেয়ে, আমার খুকি বলে তার চিবুকটা থেকে আদর করে দিয়ে এক থালায় বসিয়ে খাওয়ালেন। কত ভালোবাসার এক আধার রূপে তার সামনে অধিষ্ঠিতা হলেন। তার পরের দিনে স্বামীজির চিঠি রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে যেটি লিখছেন সেটি অসাধারণ। সেখানে যে ভাবতে পারো, এক্সপ্লেনেটরি চিহ্ন রয়েছে, বলছে ভাবতে পারো তিনি, আমি যার সম্বন্ধে ভাবছিলাম তিনি কিভাবে গ্রহণ করবেন, এই সমাজ, অর্থোডক্স সমাজ তাকে কিভাবে গ্রহণ করবেন, সেখানে সেই বাড়িতে গিয়ে আর অর্থোডক্স সমাজের কিছু প্রতিনিধি তাকে ঘিরে রয়েছেন। তিনি উদারপন্থী মা, কিন্তু তাকে ঘিরে রয়েছে এই সংরক্ষণশীল সমাজের কয়েকজন মহিলা। কারা? গৌরী মা, যোগিন মা, গোলাপ মা, গোপালের মা। তারা তখনকার দিনের সমাজের এক একজন সংস্কারক। পান থেকে চুন খুঁজলে তারা চিৎকার করে ঝাঁপিয়ে পড়বেন। মাকে ঘিরে ঘিরে রেখেছেন উদারপন্থী মাকে। সেইখানে গিয়ে মা তাকে যেভাবে গ্রহণ করলেন, এক আসনে খাওয়ালেন, ভাবতে পারো মা তাদের এক আসনে বসিয়ে এক থালায় খাওয়ালেন। রামকৃষ্ণানন্দজি পর্যন্ত অবাক হয়ে গেছিলেন স্বামীজির ওই চিঠিটা পড়ে। আমরা ফিরে যাব তার 6 বছর পর, 1904 খ্রিস্টাব্দের 17ই মার্চ নিবেদিতা একটা চিঠি লিখছেন ম্যাকলাউডকে। তোমার মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন আমরা প্রথম মায়ের কাছে গিয়ে তার আশ্রয় পেয়েছিলাম? তিনি আমাদের আদর করলেন, ভালোবাসা দিয়ে তার চরণতলে আশ্রয় দিলেন। সেই মহিলা আমাকে আশ্রয় দেওয়ার পরে তার 5 দিন পরে আমার নতুন নামকরণ হলো। আমার নাম নিবেদিতা। আমি এই জাতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত হলাম। আমার মনে হয় আমার নবজন্ম হলো। আজ আমার বয়স 6+, 7-এ পড়লাম।
ঠিক ম্যাকলাউড যাকে চিঠিটা লিখছেন তিনিও ঠিক একই কথা বলতেন। স্বামীজির সাথে আলাপ হওয়ার পর থেকে তিনি দিন ঘোষণা করতেন, আমার এত বয়স হলো। বুড়ো হয়ে গেছেন তখনও তিনি বলছেন আমার বয়স 16 বছর 18 বছর। স্বামীজির সাথে যেদিন থেকে আলাপ হয়েছে সেদিন থেকে তিনি কাউন্ট করছেন ম্যাকলাউড। ঠিক একই রকমভাবে আমরা দেখব নিবেদিতাও এই চিঠির মধ্যে 17ই মার্চ 1904 খ্রিস্টাব্দে যে চিঠিটি তিনি লিখছেন তাতে তিনি বলছেন, আজকে আমার বয়স হলো 7 বছর। 7 বছর আমি পড়লাম। নিবেদিতা স্বামীজির কাছ থেকে সেই যখন অধিকারটুকু পেলেন, মায়ের কাছে বসার সুযোগটি পেলেন, ভারত পরিক্রমার পরে তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন আমি ভারতবর্ষের নারীদের সেবা করার উদ্দেশ্যে ওই নারী বেষ্টিত নারী পরিবারের যিনি সর্বাগ্রে রয়েছেন তার কাছে থেকেই শিক্ষা গ্রহণ করে এ জাতির নারীদের শিক্ষা দেব। 1 নভেম্বর 1898 খ্রিস্টাব্দে স্বামীজি পাশ্চাত্য এই ভারত পরিক্রমা করে নিবেদিতাকে ফিরিয়ে এনেছিলেন। যদিও অক্টোবর মাসের শেষের দিকে স্বামীজি 16 তারিখে স্বামীজি ফিরে এসছেন 16ই অক্টোবর, আর 1 নভেম্বর নিবেদিতা ফিরে আসলেন। সদানন্দজি তাকে আনতে গিয়েছিলেন, কারণ স্বামীজি তার কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল, সদানন্দকে নিয়ে তার আগে ফিরে এসেছেন। এই শারদানন্দজি নিবেদিতাকে যখন ফিরিয়ে নিয়ে এলেন, বারাণসী সব ঘুরিয়ে ভারতবর্ষের সমস্ত তীর্থগুলি, তার আগে স্বামীজির সাথে তিনি অমরনাথ ঘুরেছেন, সমস্ত ভারতবর্ষের উত্তর ভারতের তীর্থগুলি ঘুরে ফিরে এসেছেন। 1 নভেম্বর স্বামীজি রয়েছেন বলরাম বসুর বাড়িতে। তিনি তার কাছে আবদার করে বসলেন আমি মায়ের কাছেই থাকবো, এই জাতির সেবার উদ্দেশ্যে যখন আমাকে আনা হয়েছে। স্বামীজি অকপটে সেটি অধিকার দিলেন তাকে। কিন্তু সমাজের সামাজিক অবস্থাটা বাগবাজার বর্ধিষ্ণু অঞ্চল, সেখানে কি অবস্থায় নিবেদিতা মায়ের গ্রহণযোগ্যতা পাবে? ওই যেটি বলছিলাম সংস্কার যুক্ত মহিলাদের মাঝে সংস্কার মুক্ত এক মহিলার সাথে কিভাবে তিনি জীবন কাটাবেন, সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেল। গিয়ে হাজির হলেন, তার উপলব্ধি অনেক বেশি। নিবেদিতাকে আমরা দেখব প্রথম 17ই মার্চ মায়ের সাথে তার প্রথম আলাপ, শেষ আলাপ 1898 থেকে 13 বছর পরে 1911 খ্রিস্টাব্দের 12ই মে, সেদিনে মায়াবতী যাচ্ছিলেন। মা সেদিনে 17 তারিখে জয়রামপাটি যাবে, তার আগে মায়ের সাথে দেখা করে তারা মায়াবতীর দিকে রওনা দিয়েছিলেন। এই তার শেষ, নিবেদিতার সাথে মায়ের শেষ দেখা। এই 13 বছরের মধ্যে যা যা ঘটনা ঘটেছে তার মধ্যে এই মার্গারেট নোবেল যখন নিবেদিতা রূপে এদেশে আত্মপ্রকাশ করছেন, নিবেদিতা মায়ের বাড়িতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ওই 10-2 বোসপা লেনের উঠার মুখে 2টি রুম, দুদিকে, বাঁ দিকে নিবেদিতার থাকার একটা ঘর হলো, ডান দিকে রয়েছেন আমাদের স্বামী যোগানন্দ, যে অসুস্থ মায়ের কাছে আশ্রয় নিয়ে রয়েছেন। উপরে লাল মেজে চকচকের মধ্যে ওই যারা সংস্কারশীল মহিলারা তাদেরকে ঘিরে মায়ের সংসার। নিবেদিতা 22 মে একটি চিঠি লিখছেন তার বান্ধবী হেমনকে। প্রতিদিন তাকে চিঠি লেখেন যা যা এখানে ঘটেন। তিনি পরবর্তীকালে একটি চিঠিতে লিখেছেন নিবেদিতাকে, আমার মনে হয় আমি ভারতবর্ষেই আছি, আমাকে নতুন করে ভারতবর্ষে কোনোদিন যেতে হবে না, তোমার প্রতিদিনকার যা চিঠি পাচ্ছি। 28 মে চিঠিটাতে তিনি লিখছেন, তখন তিনি ওই আলমোড়ার কাছাকাছি, সেখানে তিনি চিঠিটা লিখছেন নিবেদিতা তাকে, যে তোমাকে একজন মহিলার কথা বলবো ভাবছিলাম, হয়ে ওঠেনি, আজ তোমায় সেই চিঠি লিখছি। তিনি একজন সহজ সরল এক মহিলা, তিনি ভারতবর্ষের ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছেন। এই অর্থোডক্স সমাজের বিধবা মহিলা, স্কার্টের মতো কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরেন, নানদের মতো মাথায় ঢাকা দিয়ে থাকেন। শুধু তাই নয়, তার কাছে যেতে গেলে অনেক দূর থেকে একজন মিডিয়েটর থাকেন, তিনি কথাগুলো তার পৌঁছে দেন তার কানে, আর তিনি তার উত্তরটা তার মারফত পৌঁছে দেন। আর যিনি প্রশ্নকর্তা তিনি শেষে যাওয়ার সময় তাকে প্রণাম করেন, পা ছুঁয়ে, পাটায় তার দেখা যায়। মুখটা কোনোদিন স্বামীজি পর্যন্ত নাকি তাকে দেখেননি, এবং তার স্বামীও দেখার সুযোগ পায়নি। এটা বোধহয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আমার মনে হয়, কারণ মাকে 6 মাস একসাথে বিছানায় থেকেছেন, বিয়ে করেছেন, কি করে একবারে মায়ের মুখ দেখেন এই কথাটা বোধহয় সঠিক নয়। কিন্তু নিবেদিতা তার ভাব দৃষ্টিতে দেখছেন তিনি। আবার মা ঠাকুরের সাথে যে তার ওই দৃষ্টি বিনিময় খুব একটা হয়নি, সেটার কারণ হিসাবে একটা ভারী সুন্দর একটা কথা বলেছেন। সেখানে তিনি লিখছেন যে মায়ের ওই মুখ দেখে তার যে মা ভবতারিণীর প্রতি সর্বদা ব্যাকুলতা, সেটা যাতে এদিক ওদিক না হয়ে যায়, সেই জন্য এটাকে সেকেন্ডারি, এটাকে প্রাইমারি, এটা তিনি বলছেন। অর্থাৎ
তার বোঝাবার চিন্তাটা এইটাই ছিল যে একবারে যে মাকে মুখ দেখেননি, দর্শন করেনি, এ কথাটা তো ঠিক নয়, এইভাবে তিনি বলে ফেলেছেন, হয়তো চিঠিতে লিখেছেন। এইবার তিনি লিখছেন যে এই মহিলা, তোমাকে আরও জানায়, এই মহিলা সকলের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলেছিলেন। যেই আসুক তাকে একবার দর্শন করবেন। দুজন, সপ্তাহে দুদিন পুরুষদের দর্শনের সুযোগ ঘটত। এইবারে চলে যায় 9ই মার্চের চিঠি। 9ই মার্চ 1899 খ্রিস্টাব্দে নিবেদিতা ওই হেমনকে আবার চিঠি লিখছেন, আরেকটি চিঠি লিখছেন ম্যাকলাউডকে। দুটো চিঠির মধ্যে ভারী সুন্দর কতকগুলো বর্ণনা রয়েছে। সেই চিঠিতে তিনি বলছেন এই মা, তিনি প্রতিদিন ভোরে উঠেন, ভোরে উঠে সকলে যারা তাকে ঘিরে থাকেন, লাল মেজের উপরে নিজের নিজের মাদুরি পাতা রয়েছে, সেখানে মশারিগুলো খাটানো রয়েছে থরে থরে, সেগুলো খুলে সকলে দেয়ালের মুখে বসে বসে 2 ঘন্টা জপ করবে। তারপরে স্নান সেরে, প্রাতঃকৃত্য সেরে, মায়ের স্নানের পরে যে যার ঠাকুরের সমস্ত জোগাড়যন্ত্র করে দেবে। জোগাড়যন্ত্র করে দেওয়ার পরে মায়ের পূজায় সাহায্য করবে। আমিও কখনো কখনো সে সুযোগ পেয়েছি। মায়ের আসনটি তুলে মাথায় টিকিয়ে ঝেড়ে রেখেছি। কখনো বা তার দরজা জানলা পরিষ্কার করে আমি আনন্দ পেয়েছি। কখনো কখনো দেখতাম তিনি কি সুন্দর একজনের মুখ থেকে বা কখনো কখনো নিজেই রামায়ণ পড়ছেন। তখন একটা হারিকেনের আলো বা লণ্ঠন বা প্রদীপ তার সুন্দর স্নিগ্ধ ভরা মুখটার সামনে ঔজ্জ্বল্য ভরা ওই জ্যোতির্ময় আলোটা তাকে কষ্ট দিচ্ছে মনে করে আমি খবরের কাগজ দিয়ে কিছুটা তার স্নিগ্ধতা রক্ষা করার চেষ্টা করতাম। এবং আমার মনে হয় তার একটু সেবা করতে পারলে বোধহয় ভালো হবে। তার সেবা করার চেষ্টা করতাম, কখনো তাকে নরম জিনিস দিয়ে, কখনো বা তাকে একটি এন্ডির চাদর দিয়ে, কখনো বা তার জন্য একটি পোর্সেলিন পাত্র যেখানে ঠাকুরের চুল তিনি সরিয়ে সরিয়ে রাখতেন। কখনো বা আমরা দেখব তিনি মায়ের কোনো ভালো জিনিস যেটি তিনি পছন্দ করেন সেটি আনার জন্য কাউকে বলে দিচ্ছেন, এই সবগুলি করছেন। তিনি হেমনকে চিঠি দিতে দিতে মায়ের কথা বর্ণনা করতে করতে আমরা দেখব ওই 9ই মার্চের চিঠি, হেমনকে যে চিঠিটি লিখছেন সেখানে বলছেন, তোমার চিঠি মাকে পড়ে শোনাতে গেছিলাম আজকে। মা চিঠিটা পড়ে কি বললো জানো? তোমার প্রতি তার সর্বোচ্চ আশীর্বাদ তোমার প্রতি তিনি প্রেরণ করেছেন এবং তুমি ভাবতে পারো তুমি মায়ের কৃপা লাভ করে ধন্য হয়েছ। এবং তিনি বললেন আরও, তুমি তার কন্যা, তুমি তার মেয়ে। আমাকে যেটা বলেছেন তোমাকেও সেই কথা বলেছে। তাতে তার কি আনন্দ! সে চিঠি পেয়ে সে বারবার বুকে ঠেকাচ্ছে, মাথায় ঠেকাচ্ছে, মা আমাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন। আর ওই চিঠিটার মধ্যে শেষকালে রয়েছে, তুমি আর কি আশা করতে পারো? স্বয়ং মা জগজ্জননী তোমাকে আশীর্বাদ করছেন, তোমাকে কন্যা বলে মেনে নিয়েছেন। শুধু নিবেদিতার প্রতি নয়, জগতের সমস্ত মানব সন্তানের প্রতি মায়ের ওই অকৃপণ স্নেহধারা সেটি বর্ষিত হচ্ছে চিঠির মধ্যে। আমরা চলে আসি নিবেদিতার স্কুলেতে। মা 7ই জুন 1899 এবং 1909 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর দুবার স্কুল পরিদর্শনে গেছেন। তার দুটি চিত্ত ভারী সুন্দর। মা আসবেন তার স্কুলে, তার আনন্দ আর ধারণা। ছেলে মেয়েদের যে সমস্ত জিনিসগুলি প্রদর্শনীর জন্য তৈরি করেছেন সেগুলি মাকে খুলে খুলে দেখাচ্ছেন। কি করবেন খুঁজে পাচ্ছে না, দুয়ারে ঘটস্থাপন করেছেন। একবার দাসীকে আদর করছেন, মেয়েদের আদর করছেন, মা আসছেন, মা আসছেন। এই যে মা আসবেন সকলের প্রতি কৃপা করতে, সকলের প্রতি তার স্নেহধারায় সকলকে পবিত্র করবেন, সেটা তাকে এতভাবে আনন্দ দিচ্ছে সেটা সে ধরে রাখতে পারছে না, না প্রকাশ করে পাচ্ছে না। খুব সরল মেয়ে তো। এবং আমরা দেখব এই মেয়েটি যে রামকৃষ্ণ পরিবারের, তার একটা দৃষ্টান্ত ওই মায়ের বাড়িতে দেখা যায়। সেটি অনেকেই হয়তো ঘটনাটা জানেন। স্বামী ভূমানন্দজি বলে শারদানন্দজির এক সেবক ছিলেন। মায়ের যেমন স্বামী শারদানন্দজির সেবক ছিলেন, সেই রকমই শারদানন্দজির একজন সেবক ছিলেন। তিনি ছেলেবেলা থেকে মায়ের বাড়িতে যাতায়াত করতেন। তার নাম স্বামী ভূমানন্দ। ভূমানন্দের একটা অসাধারণ বই রয়েছে, শ্রী শ্রী মা সারদা দেবী জীবন কথা। সেই বইটি পেলিকন কোম্পানি থেকে 185 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে প্রকাশিত হয়েছিল। বইটি বহুদিন আগে। এই বইটির মধ্যে অসাধারণ সব কাহিনী রয়েছে, যেগুলি দূর থেকে ভূমানন্দজি দেখেছেন মায়ের জীবনে, সেগুলিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সেখানে একটা অসাধারণ কাহিনী তিনি তুলে ধরছেন। সেখানে বলছেন, মা প্রতিদিন 10-2 বসপা লেনে যখন বিকেলে ভক্ত সমাগমে তিনি তাদের সাথে সঙ্গ করতেন, তখন দেখা যাবে নিবেদিতা প্রথমের দিকটা
ওই 10-15 দিন ওখানে থাকার পরেই 16 নম্বর বসপালনে তিনি শিফট হয়েছেন। তিনি উপলব্ধি করেছেন মাকে তিনি বিড়ম্বনার মধ্যে ফেলেছেন, এ সমাজ তাকে ঠিকভাবে গ্রহণ করবে না, মাকে বার্ত করে দিবে। মায়ের সামনে একজন অচ্যুত বিদেশ থেকে আগত মহিলা এসেছেন, তিনি তার বাড়িতে এসে তাকে ছুঁয়ে দিচ্ছেন, তার সাথে বাক্যালাপ করছেন, তার সাথে একসাথে খাচ্ছেন, সেটা সকলে সমানভাবে নেবে না। নিবেদিতা সেটা বুঝতে পেরেছেন মাকে বিড়ম্বনার মধ্যে ফেলা। মা কিন্তু সেটার মধ্যে কোনো প্রতিবাদ বা অন্য কোনো শব্দ ব্যবহার করেননি। নিবেদিতার সামনাসামনি ওই একটি পুরনো বাড়ি পাওয়া গেল 16 নম্বর বসপালেন, তাতে তিনি শিফট হয়েছিলেন, সেখানে স্কুল খুলেছেন। সেই স্কুলও কিন্তু মায়ের ইচ্ছেতে, মা সেখানে ঠাকুরকে পুজো করে দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। 13ই নভেম্বর কালী পুজোর দিনে 1898 খ্রিস্টাব্দে নিবেদিতার স্কুল যাত্রা শুরু করে। সেই স্কুলের যাত্রার সময় মা ঠাকুরের পুজো করে স্বামী ব্রহ্মানন্দজি, শারদানন্দজি এবং বিবেকানন্দের উপস্থিতিতে সেই স্কুলের যাত্রা শুরু করলেন। এবং মা সেদিন একটি প্রথম 2 লাইনের বক্তৃতা রাখলেন। সেই বক্তৃতাতে মা কি বললেন? মা বললেন, আমি জগন্মাতার কাছে প্রার্থনা করি এই বিদ্যালয় থেকে যারা শিক্ষাপ্রাপ্ত হবে তারা আদর্শ বালিকায় পরিণত হবে। এটি আমার বিশ্বাস, এটি আমার জগদম্বার কাছে, মায়ের কাছে প্রার্থনা। আজও নিবেদিতা স্কুল সম্পর্কে যাদের পরিচিতি রয়েছে তাদের আচার আচরণ ব্যবহারের মধ্যে সেই আদর্শ খুঁজে পাওয়া যায়। এই নিবেদিতা মাকে ওইভাবে সেবা করছেন। 10-2 বসপালে যে ঘটনা ছিলাম সেখানে ফিরে আসি। ভূমানন্দের যে ঘটনাটি তিনি লিখছেন সেখানে বলছেন, একদিন বিকেলবেলা সকলে বসে আছেন। 18ই জুন 1899 খ্রিস্টাব্দে নিবেদিতা একটি চিঠি লিখছেন ম্যাকলাউডকে। তাতে বলছেন তিনি 20 তারিখে আবার পাশ্চাত্যে স্বামীজির সাথে চলে যাবেন স্কুলের অর্থ জোগাড় করার জন্য। সেই নিবেদিতা 18 তারিখে একটি চিঠি লিখছেন, মজা করে লিখছেন, এদেশের মেয়ের মতো আমি একাদশী পালন করেছি, আমি উপবাস করছি, সাদা শাড়ি পরেছি, তুমি দেখলে বিশ্বাস করতে পারবে না আমি ভারতীয় না ওদেশীয়। এই চিঠিটি লিখছেন 18ই জুন 1899 খ্রিস্টাব্দে। নিবেদিতা মায়ের বাড়িতে গিয়ে এদেশীয় মহিলাদের মতো ভাবটি আনার চেষ্টা করছেন, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আমি মায়ের সন্তান, ঠাকুরের সন্তান, স্বামীজি আমার গুরু নয়, স্বামীজি আমার আরাধ্য নয়, স্বামীজির কাছে আমার জীবন আদর্শ, সমস্ত কিছু শিক্ষার কেন্দ্রবিন্দু, এদেশটাই আমার আদর্শ এবং এদেশটাকে আমি আমার আপন দেশ বলেই বিশ্বাস করি। এই নিবেদিতা মায়ের কাছে গেছেন। ভূমানন্দজি লিখছেন, মায়ের কাছে গিয়ে দেখছেন, যাওয়ার আগে তিনি প্ল্যান করেছেন ভারতীয়দের মতো সেজে মায়ের কাছে যাবেন। মায়ের কাছে যে সমস্ত মহিলারা এসেছেন, আজকালকার দেখবেন মেয়েদের মধ্যে সাপটা গ্রাম্য শাড়ি বোধহয় খুব কম মেয়েরা পরে কলকাতা শহরে। গ্রাম্য মেয়েরা যেভাবে পরেন ওই সাপটা শাড়ি, গৃহিণী কর্তিনীর মতো তার একটা পেছনে চাবির হালা থাকে, সেটা পেছনের দিকে ঝুলিয়ে দেয় গৃহ কর্তিনীর মতো। সেই ভূমিকায় নিবেদিতাও কাপড় পরে মায়ের বাড়িতে এসে পৌঁছেছেন। একটু দেরি হয়েছে, সমস্ত ভক্ত মহিলারা বসে রয়েছেন মাকে ঘিরে। নিবেদিতা এসে যখন দরজায় ঢুকছেন সকলে তাকে দেখে অবাক হয়ে গেছেন ভারতীয় ড্রেসে এবং হাসাহাসি একটু করছেন মুচকি মুচকি, কিন্তু মায়ের সামনে কিছু বলতে পারছেন না। যখন নিবেদিতা এসে ঝপাত করে একটি জায়গা বেছে নিয়ে সেখানে বসে পড়েছেন, তখন এই চাবির হালাটা এক কাঁধ থেকে পড়ে নিচে পড়ে যায়, ঝড়াত করে শব্দ হয়। নিবেদিতা আলুধালু বেশে চট করে সেটা তুলে ওই কাঁধে না তুলতে ভুল করে তিনি অন্য কাঁধে তুলে ফেলেন। যেটা হওয়ার তাই হয়, আবার অল্প কিছুর মধ্যে ধড়াস করে পড়ে যায় নিচে, আবার একটা ঝনঝনের শব্দ, সবাই আরও হেসে উঠে। মা এতক্ষণ চুপ ছিলেন। নিবেদিতা আবার যখন এটা তুললেন, কাপড়টা এমনভাবে পড়েছে অগোছালোভাবে, সোজা হয়ে বসতে গিয়ে সেটা টান পড়ছে অন্য দিক দিয়ে। আবার যখন ঘুরিয়ে বসতে গেলেন, আবার চাবির হালাটা নিচে পড়ে গেল। একটা বেশ জোরালো শব্দ হলো। এবারে মাও হেসে পড়লেন, হেসে বললেন, বাইরেও যেমন সরল বাবা, তোমরা ভেতরেও সেরকম সরল। এই কথাটি বলতেই নিবেদিতা নিজস্ব ফর্মে ফিরে এলেন যেন। তিনি বললেন, মা কি বললেন, আরেকবার বলুন। না আমি বলছি তুমি ভেতরেও যেমন সাদা, বাইরেও তেমন সাদা। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। ঠাকুর আমায় একদিন বলেছিলেন। কবে বলেছিলেন, কখন বলেছিলেন, কেন বলেছিলেন? নিবেদিতার এই ধরনের প্রশ্নসূচক চিন্তাগুলো সব সময় থাকতো। তিনি করলেন কি, মাকে জিজ্ঞাসা করছেন। মা বলছে, অত কিছু মনে আছে বাবা, তবে রথের কোনো একটা সময় আগে পরে উনি আমাকে বলেছিলেন এই কথাটি। আমি একদিন খাবার নিয়ে পৌঁছেছি দুপুরবেলা, ঠাকুরকে দেখলাম তন্দ্রাচ্ছন্ন, দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন। আমি গিয়ে বললাম, আর অবেলায় ঘুমোতে হবে না, খাবার এনেছি খাও। মা তাকে বলছেন, আর তখন ঠাকুর বলছেন, না আমি ঘুমোচ্ছি না গো, দেখো আমি কোন একটা দেশে চলে গিয়েছিলাম,
সেখানকার মানুষগুলো সব সাদা সাদা, তাদের আচরণ সাদা সাদা, তাদের ব্যবহার সাদা সাদা, তারা কি আদর যত্ন করলে, আর তুমি তো আমার ওই এটা ভাঙিয়ে দিলে। আমি ফিরে এলাম স্তম্ভিত সহ, আমার নিজের জীবনে ফিরে এলাম, কোথায় হারিয়ে গেল সেগুলো? হয়েছে বাবা, এবারে বসো, খেয়ে নাও। এই যে কথাগুলো মাকে সেদিন বলেছিলেন, মায়ের মনে ছিল, নিবেদিতাকে সেই কথাই বললেন। এটা রথের কোনো একটা সময় হবে, আগে পরে এই কথা বলেছেন। নিবেদিতা আর ওখানে 1 মিনিট থাকলেন না। নিবেদিতা ওই কাপড়টাকে গুটিয়ে ছুটলেন কোথায়? তার একটা ডিকশনারি ছিল, ডিকশনারি মানে ভারতীয় ডিকশনারি যাকে বলা হয়। সেটা কি না, বলরাম বসুর বাড়ির উল্টো দিকে 52 নম্বর রামকান্ত বোস স্ট্রিটে সেখানে থাকতেন কে না, ডক্টর শশীভূষণ ঘোষ। ঠাকুরের চিকিৎসা করেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় তিনি সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, সহকারী সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। সেই শশীভূষণ ঘোষের বাড়িতে গেছেন, তার স্ত্রী তার কাছে ডিকশনারি। শশীভূষণ ঘোষও তাকে সব কিছু জানা দিতে পারতেন। এসে জিজ্ঞাসা করলেন রথ কোন সময় হয়েছে, এটা কত সাল, দক্ষিণেশ্বরের ঠাকুর কত সাল পর্যন্ত ছিলেন। এই সব প্রশ্ন, হাজার প্রশ্নে জর্জরিত করে জানা গেল সেটা 1884-85 হবে। ঠাকুরের লাস্ট দক্ষিণেশ্বর অবস্থান রথের সময় 1884 হতে পারে, 85 হতে পারে। এই কথাটি তিনি এবার ডায়েরি খুলে বসলেন। তার ডায়েরি লেখা স্কুল যেমন থেকে ছিল, খুলে মিলিয়ে দেখলেন ওই সময় শ্রীরামকৃষ্ণদেবের মতো একজন ভারতীয় সন্ন্যাসী সাধু, ইট মাস্ট বি অ্যান ইন্ডিয়ান স্যান্ট, নিবেদিতা লিখছেন তার ডায়েরিতে। তার খোঁচা খোঁচা দাড়ি, অর্ধ পোশাক পরিহিত একজন সন্ন্যাসী স্যান্ট, তিনি তাকে দর্শন দিচ্ছেন এবং তাকে বলছেন তুই আয় আমার সাথে। এই স্বপ্নটি দর্শন করেছেন, স্বামীজিকে সেটি দেখিয়েছিলেন, সেই দৃশ্যটি বলেছেন। স্বামীজি চোখের জলে তাকে বলেছিলেন তুমি যার কথা বলছো, আমার যেসব কথাগুলি শুনে তোমাদের আনন্দ দিচ্ছে, ভালো লাগে, সেগুলি একান্তই তার, যেগুলি অপছন্দ সেগুলি একান্তই আমার নিজস্ব। নিবেদিতা তার পরের দিনে মাকে গিয়ে শোনালেন, মা আমি কিন্তু ঠাকুরকে দর্শন করেছি, সেটা অনেক আগে, স্বামীজির সাথে দর্শনের অনেক আগে। মা বললেন তাকে, তোমার তো দর্শন ঠাকুরের হয় স্বাভাবিক, তুমি যে নরেনের মেয়ে, ঠাকুরের সন্তান যারাই বিদেশে গেছেন তাদের দ্বারাই ঠাকুরের দর্শন অনেকেই পেয়েছেন। এটি নিবেদিতার জীবনে সবচেয়ে এদেশীয় হওয়ার সার্থকতা আমার মনে হয়। নিবেদিতাকে আমরা দেখব মাকে তিনি কীরকম ভালোবাসেন। দুটো চিঠি দেখি। 24শে ফেব্রুয়ারি 1904 খ্রিস্টাব্দ, নিবেদিতা তার দুদিন আগে নয়, সেটা 17 তারিখে, 24 তারিখ 17 তারিখে মা জয়রামবাটি থেকে এসেছেন। তিনি বলছেন এখন মা এসে গেছেন, কালো কুচকুচে চেহারা হয়ে গেছে, একটু ছোট সাইজ হয়ে গেছে, কিন্তু মাতৃত্বের পূর্ণ সত্তায় তিনি অবিচল। তিনি এসে গেছেন, এইবার তিনি আমাদের আশ্রয়। আবার একটি চিঠিতে লিখছেন 1909 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর, সেই চিঠিটাতে লিখছেন তার দুদিন আগেই মা জয়রামবাটি চলে গেছে। নিবেদিতা লিখছেন সবই শূন্য, এতদিন মায়ের আশ্রয়ে ছিলাম, আজ তিনি জয়রামবাটি চলে গেলেন, আজ সবই শূন্য, সব ফাঁকা লাগছে। এই রকম বিশ্বাস নিবেদিতার। একটা ছোট্ট আর একটা চিঠি নিবেদিতার বলি, সে চিঠিটা মায়ের সম্পর্কে তার কীরকম বিশ্বাস, মা যে কত শক্তিশালী, মা যে কত শক্তি মানুষকে দেয় এবং তিনি যে পূর্ণ দেবী সত্তা, সেটির প্রকাশের মধ্যে পেয়েছে। 17 তারিখ, এই 27শে মার্চ 1899 খ্রিস্টাব্দের এই চিঠিটা, সেই চিঠিটার ব্যাকেটে লেখা আছে 30শে মার্চ। এই চিঠিটা হয়তো 30শে মার্চের হতে পারে, রচনাবলী অনুযায়ী তার লেটার্স অফ নিবেদিতার তাতে 27 তারিখ লেখা আছে, 27শে মার্চ 1899। এই চিঠিটাতে নিবেদিতা লিখছেন ম্যাকলাউডকে, কদিন আগে সদানন্দ আমাকে এই ঘটনাটি বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। একটি ছেলে, তার প্রাণ সংশয়, তাকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছিল। মায়ের চরণতলে যখন মায়ের বাড়িতে নেওয়া হলো, মা তখন কিন্তু দোষের বাড়িতে, ওই উদ্বোধন বাড়িতে নয়, কিন্তু মা তার নিজের বাড়িতে রয়েছেন, তার কাছে ছেলেটিকে নিয়ে আসা হলো। ছেলেটি মায়ের মাতৃগত প্রাণ, তিনি ভাবছেন আমার যত অসুখী হোক মা আমাকে সুস্থ করে দিবেন। মা তাকে বললেন, যারা বহন করে নিয়ে এসেছিলেন সেই সন্তানটিকে, মা বললেন যাও এই মুহূর্তে ওকে গঙ্গার তীরে নিয়ে যাও। ছেলেটি শুনতে পেয়েছে, যারা এনেছিলেন তারা বলছেন মা কেন গঙ্গার তীরে, বললো নিয়ে যাও, ওর শেষ সময়। ছেলেটি বলল শুনতে পেয়ে,
বলল, মা কি বললেন? আমার গঙ্গার তীরে নিয়ে যেতে বললেন? তাহলে কি সত্যিই আমার জীবনের শেষ সময়? কেউ কোনো উত্তর দিলেন না। বাড়ির দরজার সামনে তার দেহটিকে রাখা হলো। রাখার পরে স্বামী ত্রিগুণাতীতানন্দজি তার শরীরের মধ্যে কৃষ্ণ, রামকৃষ্ণ, রাম বিভিন্ন নাম গঙ্গা মাটি দিয়ে লিখে দিতে শুরু করলেন, তার শেষ যাত্রা। কিন্তু ছেলেটা বলছেন, মায়ের যখন ইচ্ছে আমাকে গঙ্গার তীরে নিয়ে চলো। মা যখন জানেন আমার গতি তিনিই করে দিবেন। যখন সমস্ত কিছু লেখা হচ্ছে, ত্রিগুণাতীতানন্দ যদি লিখছেন, তখন মা দেখছেন বারান্দা থেকে চোখ দিয়ে মায়ের টস টস করে জল পড়ছে, তার সন্তানকে নিয়ে চলে যাবে। সেই ছেলেটি বলল, কী সব লিখছো আমার গায়ের মধ্যে? ত্রিগুণাতীতানন্দ বললেন, সমস্ত দেবতাদের নাম লিখছিলাম, কৃষ্ণ, রাম, রামকৃষ্ণ এসব লিখছিলাম। বলল, সব নাম মুছে দাও, একটি নাম রেখে দাও, শুধু মা, মা, মা। 3 বার মা লেখা হলো। ছেলেরা তাকে কাঁধে করে গঙ্গার ধারে নিয়ে গেল। গঙ্গার ধারে যাবার সময় তিনি অফুরন্ত কথা বলতে লাগলেন আনন্দের সাথে। যারা বাহক তারা ভাবছে, একে মা গঙ্গার ধারে নিয়ে যেতে বললো কেন, এ তো সুস্থ। কিন্তু গঙ্গার ধারে নিয়ে যাওয়ার সাথে সাথেই প্রদীপটি নিভে গেল, ছেলেটির শরীর চলে গেল। যখন রাখা হলো নিচে গঙ্গার তীরে, হঠাৎ একটা ঝড়ের মতো আবহাওয়া। সেখানে নিবেদিতা লিখছেন চিঠিটার মধ্যে, স্বয়ং প্রবন্ধদেব এসেছেন তাকে নিয়ে গিয়ে তার সেই আশ্রয়স্থল যেখান থেকে সে এসেছিল, মাদ্রিকৃপা নিয়ে সে পবনদেবের বার্তা বাহকে সাথে তিনি ফিরে যাবেন তার আপন আলয়ে, যেখান থেকে সে এসেছিলেন। অবশেষে তিনি চলে গেলেন। নিবেদিতার ওই চিঠিটার মধ্যে মাকে তিনি যেভাবে দেখলেন, মায়ের যে শক্তির পরিচয় তিনি দিলেন, সেটা আমাদের কাছে সত্যি অতুলনীয়। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমার সময় বলছে আমায় থামতে হবে। হয়তো সোমনাথ কি এসে গেছিস? আচ্ছা, এইবার মায়ের আমরা 2টি চিঠি, একটি বিশেষ করে মা নিজে চিঠি লিখছেন নিবেদিতাকে, সেটা 1900 খ্রিস্টাব্দের চিঠি, বাংলায় লেখা আছে 21শে চৈত্র, সেটা আসলে 11ই এপ্রিল। এই চিঠিটি নিবেদিতাকে মা লিখছেন, শারদ মহারাজ ইংরেজিতে লিখেছে, সেটি বাংলাতে মা সই করেছেন, শালি মাটি বাংলাতে লেখা রয়েছে। তিনি লিখছেন, নিবেদিতার সাথে অনেক চিঠি রয়েছে, তার উত্তরে এটা লেখা হচ্ছে নিশ্চয়ই। তার প্রথম কথাগুলো দেখলে বোঝা যাবে, তুমি আমার আশীর্বাদ যেন, তুমি যে মহামায়ের কাছে আমার সুস্থতা কামনা করছো, তুমি কি জানো তুমি সেই সর্বকৃপাময়ী দেবী। নিবেদিতাকে লিখছেন মা। তারপরে লিখছেন, শুনলাম তুমি ঠাকুরের সন্তান মেয়েদের জন্য আশ্রমের জন্য অর্থ সংগ্রহ করছো। মেয়েদের আশ্রম হবে। নিবেদিতা তখন থেকে ভাবছেন, স্বামীজির ইচ্ছেতে এক ডানায় সমাজ বাঁচতে পারে না, মেয়েদের জন্য আশ্রম হবে। যে আশ্রম 1954 খ্রিস্টাব্দে মায়ের শতবর্ষের সময় দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন। সেই তখন থেকে তিনি অর্থ সংগ্রহ করছেন, স্কুলের অর্থ এবং স্কুলের জন্য, ওই আশ্রমের জন্য। তারপরে মা লিখছেন যে, তুমি বাংলা ভুলে যেও না, যেটুকু বাংলা শিখেছিলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তাড়াতাড়ি যদি ফিরে না আসো তুমি বাংলা ভুলে যাবে, আমি কার সাথে কথা বলবো তুমি যদি বাংলা ভুলে যাও। তারপরে লিখছেন, শুনে আনন্দ লাগলো, ওই যোগীর মায়ের কাছ থেকে তিনি অসাধারণ কাহিনীগুলি শুনতেন ভারতবর্ষের পুরাণ সম্পর্কে। যতই তারা সমাজ সংস্কারক হোক, যোগীর মা কিন্তু রামায়ণ, মহাভারত সমস্ত পুরাণ থেকে গল্প শোনাতেন নিবেদিতাকে। নিবেদিতা সেগুলি হৃদয়ের মধ্যে গচ্ছিত রাখতেন। পরবর্তীকালে আমরা দেখব তার একটা বিখ্যাত বই রয়েছে, দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম। সেই বইটার মধ্যে 33টা কাহিনী অবলম্বনে নিবেদিতা ভারতবর্ষের দেবদেবী এবং পুরাণ সম্বন্ধে রচনা করছেন। সেখানে ধ্রুব উপাখ্যান, প্রহ্লাদ উপাখ্যান, নল দময়ন্তীর কথা, সাবিত্রী সত্যবানের কথা, উমা হৈমবতীর কথা, সেসব লিপিবদ্ধ হয়ে রয়েছে। এই যোগিন মা যে কথাগুলি তাকে বলেছিলেন তার সেগুলি মনে ছিল। এই নিবেদিতা যোগিন মাকে এই প্রাচীনপন্থী বললেও তার কাছ থেকে যা শিখেছেন সেগুলি নিয়ে খুব আনন্দ থাকতেন। তিনি বলছেন যে, শুনলাম তুমি নাকি ইউরোপের বিভিন্ন জায়গাতে, মা চিঠিতে লিখছেন আরও, যে তুমি নাকি এদেশের মহাপুরুষদের নিয়ে জীবনী আলোচনা করে বক্তৃতা দিচ্ছ, শুনে খুব ভালো লাগলো। তুমি কি জানো, যিনি জগৎ সৃষ্টি করেছেন, সর্বজগতের যিনি কর্ত্রী, তিনি তার নিজের সঙ্গীত নিজেই রচনা করেন, সেই সঙ্গীত নিজেই শোনেন, অপরকেও শোনান। যাদের কান আছে তারা সেটি শুনতে পায়। লাস্টের লাইনে লিখছেন,
যে দক্ষিণেশ্বরের বটবৃক্ষ আজও সেই সঙ্গীত শোনাতে থাকে। মা ভবতারিণীর গান, যাদের কান আছে তারা সে গান শুনতে পায় আজও। তুমি আমার আশীর্বাদ যেন, ঈশ্বরের করুণা তোমার উপরে বর্ষিত হোক, ইতি তোমার মা। একথা লিখছেন এই চিঠির মধ্যে। নিবেদিতা আমরা দেখব আরেকটি চিঠির মধ্যে, নিবেদিতা ওই 9ই মার্চ 1899 খ্রিস্টাব্দের যে চিঠিটি ছিল সেই চিঠির মধ্যে একটি জায়গায় লিখছে মাকে তিনি কিভাবে দেখছেন, মা কিভাবে পুজো করছেন। ঠাকুর ঘরে গিয়ে পেছনে বসে থাকছেন স্তব্ধ হয়ে দেখছেন মায়ের পুজো, সব যারা পাশাপাশি রয়েছে তারা জোগাড়যন্ত্র করে দিচ্ছেন। বলছে পেছন ফিরে বসে রয়েছেন, ঘোমটাটি সামনের দিকে রয়েছে, বলছেন পুজো করছেন। কার পুজো করছেন? তিনি তার গুরু, আর যে পুজো করছেন তিনি তার শিষ্য। একদিন যে তার স্বামী ছিল, আজ তিনি তার গুরু পদে তার আরাধ্য রূপে আরাধিত হচ্ছেন। আর যে পুজো করছে পূজক, তিনি তার স্ত্রী, সেই সম্পর্ক আজ বিলীন হয়ে গেছে। তিনি আজ শিষ্য এবং পূজক রূপে তাকে আরাধনা করছেন। কাকে পুজো করছেন, কাকে আরাধনা করছেন? একদিন সেই পূজ্য এই পূজককেই পুজো করেছিলেন। আপনাদের মনে থাকবে দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজো 1872 খ্রিস্টাব্দ 5ই জুন মাকে তিনি ফলহারিণী রূপে, ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন। সে কথাটি নিবেদিতা লিখছেন। যিনি একদিন পূজক ছিলেন, আজকে তিনি পূজ্যের আসনে বসেছেন। আজকে যিনি পূজক, তিনি সেদিনে পূজ্যের আসনে ছিলেন। আজকে সেটি রিভার্স হয়ে গেছে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, গুরু শিষ্যের সম্পর্ক এবং দেবতা এবং পূজকের সম্পর্ক। নিবেদিতার এই চিঠি পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে নিবেদিতা মাকে কিভাবে চিনেছেন, কিভাবে উপলব্ধি করেছেন, এগুলি তাকে না দেখলে, তার এই চিঠিগুলির সাথে না পড়লে আমার মনে হয় বোঝা যাবে না। আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের একটি কথা। রবীন্দ্র সাহিত্যে রবীন্দ্রনাথ একদিন বলছেন, অন্তরের ভাবকে বাইরে, ভাবের জিনিসকে ভাষায় এবং ক্ষণিকের জিনিসকে চিরকালের জন্যে যারা তৈরি করে তাদের সাহিত্যিক বলা হয়। আর যারা এটি সৃষ্টি করে, যা সৃষ্টি করে তার নাম হয় সাহিত্য। নিবেদিতার চিঠিগুলি এই সাহিত্যেরই যেন প্রমাণস্বরূপ মনে হয়। নিবেদিতা আমরা দেখব 3টি চিঠির মধ্যে তিনি আরও সুন্দর মায়ের সম্পর্কে বর্ণনা করছেন। তিনি একজন 2রা সেপ্টেম্বর 1903 খ্রিস্টাব্দ র্যাডক্লিফ, যে র্যাডক্লিফ তিনি স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছেন। তিনি লিখছেন, তোমার অল্প দিনের মধ্যে সন্তান প্রসব, তুমি খুঁকি প্রসব করবে। যদিও সন্তান প্রসব হয়েছিল। নিবেদিতা চিঠি লিখছেন, তুমি ওই কন্যা সন্তানটিকে নিয়ে তার কাছে যাবে, যিনি আমার ভাষায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মহীয়সী নারী। এই নিবেদিতাই 1898 খ্রিস্টাব্দের 22 মের চিঠিতে হেমনকে লিখেছিলেন যে তিনি অন্যতম মহত্তমা নারী পৃথিবীর মধ্যে। এই 5 বছরের মধ্যে সেটি পরিবর্তন হয়ে সর্বোচ্চ মহত্তমা নারীতে পরিণত হয়ে গেল নিবেদিতার ভাষাতে। এটি নিবেদিতা ছাড়া তার কারো অনুভূতিতে আসবে না। ওই র্যাডক্লিফের চিঠির মধ্যে আমরা পাই নিবেদিতার 2টি বক্তব্য। তার মধ্যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের মধ্যে অসাধারণ 2টি কাহিনী মায়ের সম্পর্কে তিনি লিখছেন। বলছেন মাকে, তাকে বর্ণনা করা এত সহজ নয়। তিনি নারী জাতিকে, যিনি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বিশ্বের ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে নারীকে যে সম্মানটুকু দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় ভারতবর্ষের নারী সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের চরম বাণীটির নাম মা সারদা দেবী। সেখানে তিনি শেষ করছেন না। তারপরে তিনি বলছেন, কোনো মহাপুরুষ যখন পৃথিবীতে আসে তিনি কি নিয়ে আসেন? কৃপা, ভালোবাসা, স্নেহ, এগুলি সব নিয়ে অবতাররা আসেন। আর অবতাররা যখন চলে যায়, তারা কি এই ভালোবাসা, তাদের কৃপা, এগুলি সব নিয়ে আবার ফেরত যান? নিশ্চয়ই না, সেগুলি রেখে যান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের ভাষায় হি ওয়াজ লাভ পার্সনিফাইড, ভালোবাসার প্রতিমূর্ত স্বরূপ। এই শ্রীরামকৃষ্ণদেব যিনি ভালোবাসার প্রতিমূর্ত স্বরূপ,
তিনি যখন চলে গেলেন, নিবেদিতা বলছেন তিনি তার সেই ভালোবাসাটা ফিরিয়ে নিয়ে যেতে পারেননি। সেগুলো তার জগৎব্যাপী মানব সন্তানদের উদ্দেশ্যে তিনি তার নিজস্ব পাত্রে রেখে গেলেন। সেই নিজস্ব পাত্রটির নাম শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসার নিজস্ব পাত্রটির নাম শ্রী শ্রী মা সারদা দেবী। ওন চ্যালিশ অফ শ্রীরামকৃষ্ণ ফর ওয়ার লাভ। পৃথিবীর জন্য যে ভালোবাসাটি নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেটি রেখে গেলেন মানব জাতির উদ্দেশ্যে, সেটা শ্রী শ্রী মা সারদা দেবী। দুটি কথা আরেকটু নিবেদিতার সংযোজন করতে হবে। নিবেদিতা বলছেন মাকে দেখে মনে হয় তিনি কি ভারতবর্ষের প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি, নাকি তিনি নব ভাবিকালের তিনি নতুন অগ্রদূত। শঙ্করীবাবু এটিকে যুক্ত করে দিয়ে লিখছেন তিনি উভয়ই। তার প্রমাণ আমরা জানি, মাকে সীতা, সাবিত্রী, দময়ন্তী রূপে পুরাণের কাহিনীতে তাকে পাচ্ছি। তিনি প্রাচীনের শেষ প্রতিনিধি যদি বলি, সেগুলির মধ্যে সমস্ত দেবদেবতার মধ্যে তাকে পাবো। কিন্তু আবার যদি বর্তমানের প্রতিনিধি দেখি, যারা বর্তমান যুগে কর্পোরেট সেক্টরে কাজ করে, প্লেন চালায়, ওই অনিতা দেবীর মতো যিনি এক পা ট্রেন দুর্ঘটনায় হারিয়ে গিয়েও হিমালয়ের চূড়ায় ঠাকুরমা স্বামীজি মাকে প্রতিষ্ঠিত করে আসছেন, তার শক্তিতে কৃপাতে তিনি সেগুলি করে আসছেন। আসলে নিবেদিতা সেই প্রাচীন এবং নবীনকে মেলাবার চেষ্টা করেছেন। এই মা দুটো যুগেই সমান প্রাসঙ্গিক। শেষ করবো অবশ্যই শেষে একটি কথা বলে শেষ করতে হয়। নিবেদিতা এই বিশ্ব মাতৃত্বের, বিশ্ব জননীর সন্ধানে এসে তার নিজের জন্মদাত্রী মাকে ফেলে, তার জাতিকে ফেলে, নিজের ধর্মকে ছেড়ে, তার দেশকে ছেড়ে, সমস্ত কিছু ত্যাগ করে যখন এদেশে পৌঁছালেন, তার নিজের মাকেও, জন্মদাত্রী মাকেও সরিয়ে এলেন। যেই মা কে, যেই মা তিনি বলতেন, দেখেছো এইসব বাচ্চা বাচ্চা ছেলেরা যখন ব্রহ্মচারী হয়েছেন, তাদেরকে নাকি মা বলছেন যে এই সব সন্তানেরা তাদের নিজেদের মা বাবাকেও পর করে দিয়ে আমাদিকে আপন ভেবে তারা সন্ন্যাসী হয়ে গেছে। আজকে যারা সন্ন্যাসী হচ্ছে, সন্ন্যাসী হয়েছেন, তারা তাদের মা বাবাকেও পর করে দিয়ে, মানে দূরে রেখে তারা আমাদেরকেই এত আপন ভেবেছেন। এটি মায়ের কথা, যে আমার সন্তানেরা তারা তাদের মা বাবাকেও দূরে রেখে আমাদিকে আপন ভেবে তারা সংসার ছেড়ে চলে এসছেন। সেই মা আসলে নিবেদিতার দৃষ্টিতে জগৎ জননীকে ভাবতে ভাবতে, এই বিশ্বজননীকে দেখতে দেখতে নিবেদিতা কোথায় গিয়ে পৌঁছালেন তিনি বলছেন, নিজেই স্বয়ং হয়ে উঠলেন বিশ্ব মাতৃত্বের সন্ধানে এসে তিনি নিজের অজান্তেই কখন কুমারী জননী, ভারতবর্ষের পুরাণের ভাষায় সেই কুমারী জননীতে পরিণত হয়ে গেলেন। রবীন্দ্রনাথের ভাষায় তিনি লোকমাতায় পরিণত হয়ে গেলেন। তিনি একটি সমাজকে, যদি রবীন্দ্রনাথ বলছেন একটি সমাজকে যদি একটি শিশুর মতো ভাবা যায়, সেই শিশুর অঞ্চলে রেখে নিবেদিতা এই সমাজটিকে লালন পালন করেছিলেন, তাই তিনি লোকমাতা। স্বামী নিখিলানন্দজির একটি কথা দিয়ে শেষ করি। নিখিলানন্দজি বলছেন, একটি ছেলে, ইয়ং ছেলে লেখাপড়া শিখছে, তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তোর এই ঠাকুরমা স্বামীজিকে সবাই এসে দেখে, আর কেউ বলে একে ভালো লাগছে, কেউ বলছে ওকে ভালো লাগছে, কেউ ওকে ভালো লাগছে, তোর কাকে ভালো লাগে রে? বলে সবাইকেই ভালো লাগে। না না, তবু একটা কাউকে বল, কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? স্বামীজিকে ভালো লাগে? দূর, স্বামীজির কাছে গেলেই শুধু বলবে কর্ম করো, কর্ম করো, কর্ম করো, আর কুছ নেই, কর্ম করো। আর ঠাকুরের কাছে যদি যাই, ওই ঠাকুরের কাছে গেলেই বলবে সাধন করো, সাধন করো, সাধন করো, সাধन करने से तुम्हारा मुक्ति मिल जाएगा। और मामी के पास जाओ, बेटा खाना खा लो, बेटा खाना खा लो, बेटा खाना खा लो, शुधु खाबार खेये नाओ बाबा खेये नाओ। এই মা চিরকাল বাড়িতে বাইরে, সেই মা চির আশ্রয়স্থল আমাদের নিবেদিতা। সেই সন্ধানটি আমাদের ভারতীয়দের কাছেও নতুন করে যেন সন্ধান দিয়ে গেলেন। তার প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা, আপনাদের মাতৃ জাতির প্রতি সকলের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।